হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি সুমিত স্যার তোমাদের এই স্পেশাল সেশনে এমন একজন ম্যামকে নিয়ে এসেছি যে ম্যামের জন্য আমরা এতদিন ধরে প্রতীক্ষায় ছিলাম যে কখন ম্যাম আমাদের একটু সময় দিতে পারেন। হ্যাঁ, ম্যাম হচ্ছেন আমাদের শ্রীপর্ণা ব্যানার্জি ম্যাম, যিনি 2020 সালে WBCS A গ্রেডে কর্মরত রয়েছেন। সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ডিপার্টমেন্টে। তো ম্যামকে পেয়ে আমরা সত্যি খুব কৃতজ্ঞ, এবং এই কারণেই ম্যাম আমাদের সঙ্গে সময় দিয়েছেন, কারণ তোমাদের এমন কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের প্রিপারেশনের পথে বাধা সৃষ্টি করছে। তাই তো WBCS অনেক পরে পরে হচ্ছে, WBCS এর প্যাটার্ন চেঞ্জ হওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে, এমনকি ওবিসি কেস WBCS এর প্রস্তুতি নিতে তোমাদের বাধা সৃষ্টি করছে। তাই আজকে ম্যামের সঙ্গে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং ম্যামের উত্তরগুলো তোমাদের নেক্সট প্রস্তুতির জন্য অনেকটাই সুবিধা করবে। তো শুরু করি আজকের এই সেশনটি। তো ম্যামের সঙ্গে পরিচয় করা যাক। তো ম্যাম, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। অনেকদিন পর আপনাকে এই প্ল্যাটফর্মে আনতে পেরে আমরা সত্যি, আপনি এসেছেন, আমরা কৃতজ্ঞ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ সুমিত স্যার, আমাকে আড্ডা 247 এ ডাকার জন্য। এই যে ক্যান্ডিডেটদের যে ডিলেমাগুলো, সমস্যাগুলো, এগুলো আপনারা ভেবেছেন, ভেবে আপনাদের মনে হয়েছে যে এটা নিয়ে কথা বলা উচিত, এবং তার মধ্যে আমিও যে কন্ট্রিবিউট করতে পারি কিছু তাদের হেল্পে, এটা ভেবে থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। তো স্টুডেন্ট, তো ম্যাম যখন রয়েছেই, তো প্রথমে ম্যামের সঙ্গে ইন্ট্রোডিউস করাই দিই। তো ম্যাম, আপনি এখন কোথায় পোস্টিং এ আছেন? আমি এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হিসেবে ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সেস এর যে হেডকোয়ার্টার্স বেলেঘাটা, ওখানে পোস্টিং আছি। আমি বালিগঞ্জ চার্জে পোস্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি গুড ম্যাম, শুনেই গেছো। আচ্ছা ম্যাম, এই যে WBCS আপনি মানে স্বপ্ন দেখলেন, তো কোথা থেকে, মানে কার দ্বারা ইন্সপায়ার হয়েছেন, বা কোথা থেকে এই স্বপ্ন আপনি দেখলেন, মানে অ্যাজ এ WBCS আপনি হবেন? আচ্ছা, এখানে মানে আমি নিজের জন্য একটা কথা খুবই বলি, সেটা হচ্ছে আমি অ্যাক্সিডেন্টাল বিউরোক্র্যাট। কারণ অনেকের ক্ষেত্রে আমার ইন্টারাকশন ফেজে আমি দেখেছি তারা বলে যে অনেক ছোটবেলা থেকে হোক বা একটা কনসিডারেবল টাইম থেকে তারা এই জিনিসটাকে অ্যাসপায়ার করেছে। আমার ক্ষেত্রে একেবারেই তাই নয়। মানে আমার অ্যাসপিরেশন আগে হয়নি, জার্নি আগে হয়েছে, পরে অ্যাসপিরেশন হয়েছে, এরকম টাইপ অফ, মানে একটু কনফিউজিং। আমি ইনিশিয়ালি কখনো ভাবিনি যে এই ফিল্ডে আসবো বা কিছু। যাই হোক, আমার বন্ধু যখন মনে করেন যে WBCS প্রিপারেশন নেবে, আমি জাস্ট খুব ক্যাজুয়ালি মনে করি ঠিক আছে, আমিও দেখি না প্রিপারেশনটা নিয়ে, কিছু তো একটা করতে হবে। বেসিক্যালি মাস্টার্স করা হয়ে গেছে, এবার তো কিছু একটা করতে হবে, একদম এই ক্যাজুয়াল অ্যাপ্রোচে কিন্তু আমি শুরু করেছিলাম। এবং যখন জার্নিটাতে আসি, পড়াশোনাটাতে শুরু করি, যখন আমার নিজের এনার্জি, এফর্ট সবটা ইনভেস্ট করা শুরু করি, এই জার্নির ফেজে মনে হয় যে হ্যাঁ, মানে এই আমাদের, মানে আমার খুব একজন টিচার, তিনি একটা কথা বলতেন যে তুমি যখন তোমার এনার্জি, এফর্ট ইনভেস্ট করবে, এমন কোথাও করো যেখানে তুমি অনেক বেশি মানুষকে সেটা বেনিফিশিয়ারি হিসেবে দিতে পারবে। যেটা এই জার্নি বারবার করে, মানে বারবার করে এসে, কেন আমি হতে চাইছি, কেন এক্সিকিউটিভ হলে কি করতে পারবো, বা রেভিনিউ সার্ভিসেস অফিসার হলে কি করতে পারবো, এই কিটা থেকে কিন্তু আমার মোটিভেশন আসে, যে কি করতে পারবো, এটা থেকে কিন্তু মোটিভেশন এসছে। মানে বুঝতেই পারছো, দেখো ইচ্ছাটা থাকলে না সেই কাজটা কিন্তু করা যেতে পারে। মানে ইচ্ছে শক্তির আগে দরকার, ঠিক, যে আমি এই মানে এইরকম ভাবে প্রতিষ্ঠিত হবো, যেমন ম্যাম বললেন আর কি। তো ম্যাম, এটা আমার জিজ্ঞাসা করা উচিত হবে কিনা জানি না, তবে আমাদের কাছে এরকম স্টুডেন্টরা প্রশ্ন করে যে স্যার, আমি তো সায়েন্স গ্রুপের, তো আমি কি WBCS অফিসার হতে পারবো? কারণ ওখানে আর্টস ব্যাকগ্রাউন্ডটা বেশি। তো ম্যাম, এই প্রশ্নটা যাওয়ার আগে, মানে স্টুডেন্টদের মারাত্মক প্রশ্ন এটা, তো এইটা যাওয়ার আগে যদি স্টুডেন্টদের আপনি বলেন যে আপনি মানে কি স্ট্রিমে পড়াশোনা করেছেন, তাহলে স্টুডেন্টের অনেক সুবিধা হবে। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের কি এই চাকরিতে আসা উচিত নয়, নাকি আর্টস ব্যাকগ্রাউন্ড যারা আছে তাদেরই এই চাকরিটা, মানে এটা যদি একটুখানি আপনি স্টুডেন্টদের বলেন, প্রস্তুতি নিতে সুবিধা হবে। আমার মানে গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন দুটোই কিন্তু জুওলজিতে, মানে যেটা লাইফ সায়েন্স ব্রাঞ্চে। আর তারপরে যেটা প্রশ্ন সুমিত স্যার রাখলেন, যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের যদি কোনো আমি ডিস্টিংশন বলি, WBCS এর সিলেবাসটা না এমন করে আর্টিকুলেট করা, তাতে প্রত্যেকটা সাবজেক্টের ইকুয়াল মানে
কি বলবো ওয়েটেজ আছে। এবং সেক্ষেত্রে আমার কাছে কিন্তু বহু আর্টস স্টুডেন্টেরও একই ভয় একই প্রশ্ন এসছে, ম্যাডাম আমরা তো আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমরা কি সায়েন্স সাবজেক্টটা বা পেপার 6 যেটা ম্যাথ সাবজেক্টটা ওটা কি আমরা পারবো? মানে এই ভয়টা শুধু সায়েন্স সাবজেক্টের আর্টস মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের আর্টস নিয়ে নয় বা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সায়েন্স নিয়ে, এটা ওভারঅল সবারই একটা কোথাও একটা ডিলেমা থাকে, আমরা কি সব সাবজেক্ট গুলো একসাথে পারবো? এখানে একটা প্রশ্ন উঠে আসে যে মানে সেই স্মার্ট ওয়ার্কের কথা। আমার তো কিছু একটা মানে স্ট্রেংথ থাকবে, কিছু একটা উইকনেস থাকবে, কোনো একটা সাবজেক্ট আমার খুব ভালো থাকবে, কোনো একটা দুর্বল থাকবে। এরকম ক্যান্ডিডেট হবেই না যার পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সব ইকুয়ালি স্ট্রং, হবেই না। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আমার স্ট্রেংথ আমাকে সেটা একটা পুশ দেবে, অ্যাডভান্টেজ দেবে। আর যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি বায়োলজিটা পড়ে এসলাম, আমার হয়তো বায়োলজিতে কম্পারেটিভলি কম সময় পড়তে হয়েছিল, কিন্তু আমাকে অতটা বেশি সময় পড়তে হয়েছে হিস্ট্রি। আবার যে হিস্ট্রি সাবজেক্ট থেকে আসছে তার হয়তো হিস্ট্রিটা কম সময় পড়তে হচ্ছে, সে ওই সময়টা ফিজিক্সে দেবে। ঠিক একটা ব্যালেন্স সিলেবাস কিন্তু WBCS, কেউ কোনো এক্সট্রা এজ এখানে পায় না, এটা আমার প্রিপারেশনে মনে হয়। তাহলে বিশ্বাস হলো তো, ক্লাসে যেমন বলতাম সব ম্যাডাম বলছেন, ম্যাডাম হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, তো সেখান থেকে ম্যাম কিভাবে WBCS হলেন, WBCS এ পাশ করলেন এবং ইনি কর্মরত, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই। দেখো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারো, তুমি কমার্স থেকে থাকতে পারো, তুমি সায়েন্স থেকে থাকতে পারো, মূলত তোমার যে সাবজেক্টটা সেটা তো তোমার হাতের মুঠোয় আছেই, বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমাকে আয়ত্ত করে নিতে হচ্ছে। তো ভয়ের কোনো কারণ নেই। ম্যাডাম প্রথমবারই বলেছেন ইচ্ছে শক্তি যদি তোমার থাকে, পড়ার ক্যাপাবিলিটি থাকে এবং সত্যি একটা জব দরকার হয় এবং সেই রকম লেভেলে যদি প্রয়োজন বা মনে হয়, তাহলে তুমি অটোমেটিক্যালি সেখানে পৌঁছতে পারবে। তো ভয় কেটে গেছে। তোমাদেরই প্রশ্ন, তোমরাই এরকম প্রশ্ন করেছো যে এখন সব থেকে যে প্রশ্নটা ম্যাম খুব আসছে এবং এটা হওয়া স্বাভাবিক, যে আমিও যদি অ্যাজ এ স্টুডেন্ট থাকতাম, তো এখন বর্তমানকালে যা পরিস্থিতি WBCS হচ্ছে না, যেমন আগের বছর WBCS হলোই না, এবং এবছর WBCS এর অলরেডি PSC ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে, তাতে WBCS পরীক্ষা হবে, কিন্তু OBC কেস আমাদের পিছিয়ে রেখেছে। তো অনেক স্টুডেন্ট এইটা মনে ভাবে যে আমরা ওই ফর্ম বেরোক বা নোটিফিকেশন আউট হোক তারপর থেকে পড়াশোনা করব, ঠিক আছে, তার আগে আমরা পড়াশোনা করবো না। তো এটা কি ঠিক, মানে এটা কি এখন করা উচিত, মানে হবে মনে হয়? আচ্ছা, তার আগে আমি বলবো এটা না পুরোপুরি স্টুডেন্টকে দোষও আমরা দিতে পারি না। কারণ কি হয় অনেক সময়তে যে আমরা পড়ছি একটা ফেজের মধ্যে, তো WBCS এমন একটা পরীক্ষা, সত্যি কথা বলতে তার কোনো টাইম ফ্রেম নেই। মানে আমি কোনো স্টুডেন্টকে বলতে পারবো তুমি জাস্ট একটা বছর পড়াশোনা করে নাও তাহলেই হয়ে যাবে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি বলতে পারি না। কারণ অন্তত আমাকে দুটো অ্যাটেম্প তো মিনিমাম দিতে হয় ফাইনাল রেজাল্ট পেতে গেলে, তাহলে অন্তত সেই টাইমটা তাকে কন্টিনিউ রিভিশনের মধ্যে থাকতে হয়। এবার একই পড়ছে, একই জিনিস, একই হিস্ট্রি, একই পলিটি, স্টুডেন্টদের মধ্যে একটা মোনোটনি এসে যাওয়ার চান্সটা খুব হাই। কিন্তু এখানে কোন জিনিসটা আমাদেরকে পুশ করে, যেটা আমরা সাইকোলজিতে বলি ইন্ট্রিনসিক মোটিভেশন, যে এক্সটার্নাল মোটিভেশন বা এক্সটার্নাল ডিমোটিভেটর হচ্ছে এইগুলো। পিএসসির ক্যালেন্ডার, আমার পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, OBC কেস, এগুলো কিন্তু এক্সট্রিনসিক ডিমোটিভেটর। এটা কাটাবে একমাত্র একটাই জিনিস, সেটা হচ্ছে আমি কত জেদ নিয়ে সেই জায়গাটাতে পৌঁছাতে চাইছি, আমার মধ্যে কতটা জেদ আছে যে না মানে যত যাই হয়ে যাক পরীক্ষা তো একদিন হবে। আমি বুঝতে পারছি 2024 সাল মনে হয় আমার যতদূর জানা একমাত্র প্রথম ইয়ার যেখানে অন্তত প্রিলিমসটা সেই ইয়ারে হলো না, যতদূর আমি জানি। এরকম মনে হয় আগে PSC বা WBCS এর হিস্ট্রিতে এরকম হয়নি, অন্তত প্রিলিমসটা সেই ইয়ারে হয়েছে। তো যারা 2024 প্রিলিমস ক্যান্ডিডেট, তাদের মধ্যে যে উৎকণ্ঠা, তাদের মধ্যে যে একটা ফ্রাস্ট্রেশন, এটা একদমই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু সেইখানে দাঁড়িয়েও হয়তো তোমার পড়ার পেসটা একটু কমতে বাড়তে পারে। যেই মুহূর্তে নোটিফিকেশন এসে গেল, যেই মুহূর্তে পরীক্ষার ডেট দিয়ে গেল, আমি ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু যেই মুহূর্তে যখন এইটা নেই তখন নিজেকে একদম গুটিয়ে নিলে মুশকিল হবে, কারণ আমি বারবার শূন্য থেকে শুরু করতে পারবো না। আমাকে মোটামুটি কিন্তু মাঝপথে 50-60-তে সবসময় বজায় রাখতে হবে, যাতে যেই নোটিফিকেশনটা আসলো তখন আমি ওটাকে 90 করে ফেলতে পারি, 100 করে ফেলতে পারি পার্সেন্টেজে। তো একটু পেসটা কমুক, কিন্তু আমি যেন কখনো পড়াশোনা থেকে ডিট্যাচটা না হয়ে যাই, আমি যেন পড়াশোনার মধ্যে থাকি। আর যখন তারপর নোটিফিকেশন এসে গেল একদম পেস ফুল ফ্লেজেড একদম শুরু করে দিলাম।
হ্যাঁ, এটা তো স্বাভাবিক। তোমাদের শুনে আশা করি তোমাদের বিশ্বাস তো হলো। আমরা বারবার একটা কথা বলি, দেখো পড়াশোনা ছেড়ে দিলে মানে তুমি পড়ছো না, তারপরে আবার শুরু করতে গেলে যে এফোর্টটা দিতে হবে সেটা মারাত্মক ভয়ঙ্কর। আর তুমি যদি কন্টিনিউয়াস ফেজে পড়তে থাকো, যেমন ম্যাডাম বললেন শুনলে যে আপাতত নেই, ঠিক আছে তুমি ডিটাচ হয়ে যাও না, তুমি অন্য পরীক্ষাগুলো অ্যাটেম্প করার চেষ্টা করো। কিন্তু ডাব্লিউবিসিএস যদি তোমার টার্গেট হয়, তুমি ডাব্লিউবিসিএস যখনই অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তুমি ঝাঁপিয়ে পড়ো, তাহলে তোমার সুবিধা হয়। আর তার পাশাপাশি ম্যাম আরো একটা প্রশ্ন এই প্রিপারেশন রিলেটেড, যে অনেক স্টুডেন্টের এই ধারণাও রয়েছে যে আমি ডাব্লিউবিসিএস প্রিলিমস আগে কোয়ালিফাই করি, দেন আমি মেন পড়বো। তো এইটা কি ঠিক? মানে ডাব্লিউবিসিএস প্রিলিমস এর পরেই কি মেন্স পড়া উচিত, নাকি একসঙ্গে প্রিপারেশনটা রাখাটা স্টুডেন্টের ক্ষেত্রে ভালো? আমার মনে হয় একেবারেই এটা খুব ডিস্ট্রাকটিভ ডিসিশন হবে যদি আমি প্রিলিমস পড়ে তারপরে মেন্সে যাই। কারণ প্রিলিমস মেন্সের সিলেবাসের মধ্যে এখনো পর্যন্ত আমি 2024 অব্দি অবজেক্টিভ প্যাটার্নে কোনো ডিফারেন্স নেই, শুধু কি বহরটা আলাদা। হয়তো আমাকে প্রিলিমসে ওয়ান লাইনার পড়লেও কিছুটা হতে পারে, কিন্তু মেন্সে সেটা হবে না। তাহলে আমি যদি ইনডেপথ পড়ে রাখি, অটোমেটিক আমি প্রিলিমসে কিন্তু এগিয়ে থাকবো। আমি প্রিলিমসের আগে যতটা টাইম পাই, মেন্সের আগে অ্যাকচুয়ালি ততটা টাইম আমরা পাই না। সত্যি কথা বলতে লাস্ট 2 বছর যেটা হয়েছে, 21 এবং 22 যেটা আমি দেখলাম, হয়তো 1 মাস আগে নোটিফাই করেছে পিএসসি, 1 মাসের মধ্যে কিন্তু মেন্স নিয়েছে। যে ছেলেমেয়েরা ঠিক আগের প্রশ্নটাও আমাকে স্যার যেটা করলো সেটা কেউ একটু টেনে বলি, যে ছেলেমেয়েরা একদম ডিটাচড হয়ে গেল, তারা ওই 1 মাসে মেন্স কিন্তু কিছুতেই ওই জায়গাটাতে আর আসতে পারবে না, সে অটোমেটিক কম্পিটিশন থেকে পিছিয়ে গেল। আর যে মোটামুটি টাচে থাকলো, ঠিক আছে আমার হয়তো দিনের মধ্যে 4টে সাবজেক্ট পড়া হচ্ছে না, কিন্তু আমি 2টো পড়তে পারছি, আস্তে আস্তে অল্প টাচে আছি, তারা কিন্তু ওই 1 মাসে ওই গ্যাপটা পূরণ করবে। আর আমি সবসময় যেটা অ্যাডভোকেট করব বা অ্যাডভাইস করব সেটা হচ্ছে তুমি মানে ইন্টিগ্রেটেড প্রিপারেশন নাও। প্রিলিমস এর আগে আমি প্রিলিমস পড়ে নেব তারপরে মেন্স পড়বো, এটা নয়। মেন্সটাকে আমি পড়বো প্রিলিমস এর 1 মাস কি 1.5 মাস আগে, হয়তো প্রিলিমস ওরিয়েন্টেড এমসিকিউ প্র্যাকটিস করলাম বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করলাম, সেই অনুযায়ী একটু অবজেক্টিভ জায়গাগুলো বেশি করে ঝালিয়ে নিলাম, কিন্তু ওভারঅল কিন্তু আমার শুরু থেকে মেন্সকে টার্গেট করেই প্রিপারেশন থাকবে। মানে প্রিলিমস এর সঙ্গে সঙ্গে মেন্সটাকে কন্টিনিউ করাটা বেটার হবে। আমি বলবো মেন্সটাই পড়ুক, যাতে প্রিলিমসটা কভার হয়ে যায়। একদম। এবং প্রিলিমস এর আগে ঠিক 1.5 থেকে 2 মাস, যেটা আমি অনেক মানে যেটা আমি শুনেছি যে ইউপিএসসি ক্যান্ডিডেটদেরও কিন্তু অনেকটা এরকম স্ট্র্যাটেজি থাকে, কারণ ওদের যদিও সিলেবাসটা আলাদা হয়, কিন্তু আমার মনে হয় এটা ক্ষেত্রে কি হয়, মেন্স আমি কভার করে নিচ্ছি মানে আমি একটা সাবজেক্টের অনেক ডিপার নলেজ নিয়েই রেখেছি, আমার সারফেস লেভেলের নলেজটা নিয়ে আর ভাবতে হবে না। এবং প্রিলিমস এর আগে আমি একটু প্রিলিমস ওরিয়েন্টেড রিভিশনটা করি। তার মানে তুমি যখন যে টপিকটা পড়ছো বা যে সাবজেক্টটা পড়ছো একদম কোর লেভেলে পড়ে নাও, তাহলে কি হবে যখন তুমি হার্ড লেভেলেরটা পড়ছো তো ইজিলি তুমি সেটা ইজি লেভেলটা পেয়ে যাচ্ছ। যেটা আমরা বলে থাকি সব সময় যে অবশ্যই তোমরা মেন্সের টার্গেট নিয়ে এগো, অটোমেটিক প্রিলিমস কিন্তু হয়ে যাবে। তো ম্যাম এটা তো খুবই ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে স্টুডেন্টের মধ্যে থাকে যে এমসিকিউ, আর হচ্ছে অনেকে বলে শুধু এমসিকিউ পড়ে যাবো, আমাদের তো এমসিকিউ রয়েছে, তো আপাতত আমি শুধু এমসিকিউ পড়বো নাকি যদি আমরা ডেপথ থেকে পড়ি, কোনটা বেটার হতে পারে একটা স্টুডেন্টের ক্ষেত্রে? হ্যাঁ, এখানে বলবো এমসিকিউ কিন্তু হচ্ছে ওই বাড়ির রংটার মতো বা বাড়ির ডেকোরেশনটার মতো, আর ভিত শক্ত না হলে কিন্তু বাড়ি যতই ডেকোরেটেড হোক না কেন ভেঙে পড়বে। ভিত হচ্ছে নলেজ। আমার এমসিকিউ এর আনসার আমি করতেই পারবো অন দা বেসিস অফ নলেজ। আমার যদি থিওরি না ঠিক করে ক্লিয়ার থাকে, কনসেপ্ট যদি ঠিক করে ক্লিয়ার না থাকে, ইনফরমেশন যদি আমার কাছে প্রপার না থাকে, আমি মানে 500টা এমসিকিউ প্র্যাকটিস করলে 500র সীমিত নলেজ আসবে, 500র বাইরে মানে 500 ফার্স্ট যদি কোনো প্রশ্ন আসে সেটা আমি পারবো না। তো সেক্ষেত্রে আমি সবসময় অ্যাডভাইস করবো, এটাই অ্যাডভাইজেবল, যে আমার সবার আগে কিন্তু আমার ভিত তৈরি করতে হবে, যেটা মানে বই, যেটা একদম থিওরি, যেটা একদম কোট আনকোট কনসেপ্ট থিওরি, ওটা পড়লাম। পড়ার পরে আমার সেকেন্ড লেভেলে যখন আমি যাব, তখন আমি সাইমালটেনিয়াসলি থিওরি আর এমসিকিউ প্র্যাকটিস করব। শুধু এমসিকিউ দিয়ে কিন্তু প্রিপারেশন হবে না। তাহলে বুঝতেই পারছো, যেটা পড়ছো তো সলিড পড়ো, না হলে কিন্তু হবে না। তো এতগুলো তো সাবজেক্ট ওয়াইজ বা সিলেবাস ওয়াইজ কোশ্চেন করলো, তো মনে নিশ্চয়ই এটা তোমাদের জাগছে তো ম্যাম কিভাবে প্রিপারেশন নিয়েছিল, তাই তো? তো ম্যাম, তো এটা স্টুডেন্টের তরফ থেকে আমারও প্রশ্ন যে আপনি কিভাবে প্রিপারেশন স্টার্ট করেছিলেন, বা
মানে কেমন ভাবে প্রিপারেশন নিয়েছিলেন আপনি? আচ্ছা, এখানে আমি বলি, আমি WBCS যেদিন থেকে মানে ইনস্টিটিউশনালাইজ প্রিপারেশন স্টার্ট করি, তার আগে কিন্তু আমার মানে পরীক্ষাটা সম্পর্কে ধারণা সত্যি কথা জিরো ছিল, একদম জিরো। এতে করে আমার একটা সুবিধা হয়েছে, আমি তোমাদেরকে মানে বা আমি যখনই এই নিয়ে কথা বলি সবসময় বলি যে গাইডের রোল যেটা হয়, মানে এই যে আপনারা এত স্টুডেন্টদেরকে একটা গাইড করছেন, গাইডের রোল কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট এখানে। মানে আমি যদি একটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট গাইড পাই এবং তার কাছে যদি সারেন্ডার করি, সারেন্ডার অ্যাজ ইন মানে সে আমাকে যে টাস্কটা দিচ্ছে আমি টাইমলি সিনসিয়ারলি সেই টাস্কটা ফুলফিল করব, সিনসিয়ারলি হোমওয়ার্ক জমা করব, সিনসিয়ারলি যে আমাকে চ্যাপ্টার পড়িয়ে দিল, যা যা বলে দিল সেটা করব, দেখবে না তোমাকে খুব একটা পুশ খুব কম করতে হয়। হ্যাঁ, কোনটা করতে হবে, যে হোমওয়ার্কটা করতে বলেছে সেটা করার এফর্টটা দিতে হবে, আমাকে টেনশন কম নিতে হয়, সেটা তো আমার অলরেডি স্যার বা গাইড যারা আছে তারা নিয়েই নিচ্ছে। আমার ক্ষেত্রে যেটা হতো, আমি ঠিক মানে যেমন প্যাটার্ন আমাকে বলা হতো, একদম ধরুন আমার 15 দিন পর একটা মক আছে এবং মকে হয়তো হিস্ট্রি থেকে 5টা চ্যাপ্টার টেস্ট নেওয়া হবে, আমি জানি আমাকে ওই 15 দিনের মধ্যে 5টা চ্যাপ্টারকে কিন্তু কভার করতে হবে। কভার করার রুটিনটা আমি কেমন বানাতাম, অনেকের একটা প্রশ্ন থাকে যে আপনি কি ম্যাম আওয়ারলি পড়তেন, যে পার ডে এত ঘন্টা পড়তে হবে বা কিছু? আমি যেটা পার্সোনালি করতাম, আমি টার্গেট ওরিয়েন্টেড পড়তাম, যে আমাকে আজকের দিনে হয়তো 4টে সাবজেক্ট 4টে স্লটে পড়বো, 4টে সাবজেক্ট পড়বো, 4টে সাবজেক্টের এই চ্যাপ্টারটা পড়বো, সেটা যদি আমার 4 ঘন্টায় শেষ হয়ে যায়, বাকি ঘন্টা আমার ব্রেক, আমি রেস্ট, কারণ ওটা আমি আর্ন করেছি। আর যদি ওইটা আমার স্টিপুলেটেড টাইম ধরুন 8 ঘন্টা, 8 ঘন্টাতেও হলো না, আরো একটা এক্সট্রা ঘন্টা দিতে হবে, সেটা আমি দিতাম। আমাকে ওই টার্গেটটা রিচ করতে হবে। মানে রুটিন ওয়াইজ পড়াটা কিন্তু ম্যান্ডেটরি, খুব ভালো হয়। সব সময় সিস্টেমেটিক্যালি এগোলে কি হয়, একটা সিস্টেম একদম মেমোরিতে হয়ে যায়। আমি খুব বিক্ষিপ্ত ভাবে পড়লে গোটাতে পারবো না, কিন্তু WBCS সিলেবাস কিন্তু যথেষ্ট ছড়ানো, যথেষ্ট হিউজ, আমাকে গোটাতে গেলে সিস্টেমেটিক অ্যাপ্রোচে কিন্তু পড়াশোনা করতে হবে বলে আমার মনে হয়। আর সারা সপ্তাহে যদি এই রুটিন ওয়াইজ পড়া হয়, তাহলে মক টেস্টটা মানে কিভাবে দিলে স্টুডেন্টের সুবিধা হতে পারে? মক টেস্টটা আমার মনে হয় স্যার, যেখানে মক টেস্ট দিচ্ছে স্টুডেন্টরা, তাদের তারা নিজস্ব রুটিন আছে, মানে ওটা কি ডেইলি বেসিস হতে পারে বা সপ্তাহ শেষ, মানে দেখা গেল যে আমি একটা রুটিন চার্ট প্রিপেয়ার করেছি, তো সেখানে আমি ডেইলি 4টে বা 5টা যে কটা সাবজেক্ট আমি নিলাম, তো মকটাকে আমি প্রত্যেক দিনের মক প্রত্যেক দিন দেবো নাকি সপ্তাহের শেষে দিলে এটা সব থেকে বেটার? এটা এটা সত্যি কথা বলতে সাবজেক্টিভ অ্যাপ্রোচ, যদিও আমি মনে করি, আমার যেটা মনে হয় সপ্তাহের শেষে বা অ্যাটলিস্ট একটা গ্যাপ দিলে কি সুবিধাটা হয়, আমি সপ্তাহের শেষে যে পরীক্ষাটা দেবো তার সেটা রেডি করার একটা টাইম পাচ্ছি। রোজ মকের মধ্যে থাকলে যেটা হচ্ছে, আমার তো প্রত্যেকদিন মক দিতে অনেকটা সময় যায়, মকের ঠিক 1 ঘন্টা আগে আর 1 ঘন্টা পরে একটা মেন্টাল প্রিপারেশন থাকে, এবার দেবো আর যেই হয়ে গেল কেমন হলো, এবার উত্তরগুলো মেলাই, দেখি কোথায় কোথায় ভুল হলো, এটা অনেকটা সময় নিয়ে নেয়। এটা যদি আমি করি কি উইক এন্ডে যদি একটা দিন পরীক্ষা দিই, তাহলে সেক্ষেত্রে হয়তো আমি সানডেটা পুরো আমার পড়াশোনা নেই, অফ ডে, ওই সানডেতে মক দিলাম আর 1 ঘন্টা 1 ঘন্টা ওই মক রিলেটেড জিনিসপত্র করলাম, আর কিছু পড়লাম না, আমার কিছু মানে সময়টা নষ্ট হলো না। এটা খুব একটা সুন্দর রুটিন, ম্যামও এটা ফলো করতে, তো সেরকম ভাবে একটা ফলো করা যেতে পারে, কিন্তু তোমরা করতে পারো। এবং ম্যামের রুটিনটা খুবই ইজি, তোমরা দেখো যেমন আমরা অনেকে রুটিন মানে ভাবি কি সকাল 7টা থেকে 10টা এই সাবজেক্ট পড়বো, 12টা থেকে এত, এটা কিন্তু শুধুমাত্র আমার মনে হয় ইনস্টিটিউট গুলোতেই মানা সম্ভব হয়, প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে নয়, কারণ তুমি একটা এক্সিকিউটিভ র্যাঙ্কের প্রিপারেশন নিচ্ছ। তো ম্যামের রুটিনটা তোমরা অবশ্যই ফলো করো, যে দিনের তুমি একটা রুটিন নিয়ে নাও যে আমি এই কটা সাবজেক্ট পড়বো, এবং সেটা যদি 4 ঘন্টায় হয়ে যায় ভালো, আর যদি না হয় তোমাকে সেটা পড়তে হবে, সে মেন্টালিটি। এবং অবশ্যই একটা করে মক তো দিতেই হবে, সেটা ম্যাম বললেন, যেমন সপ্তাহ শেষে হলে বেটার হয়, কারণ সারা সপ্তাহে যেটা তুমি করলে একটা সুন্দর মক দিতে পারলে। তাহলে প্রিপারেশন স্ট্র্যাটেজি ম্যামের এটাই ছিল, এবং এটা তোমরা ফলো করলে উপকার অবশ্যই হবে, কারণ সামনে জলজান্ত মানে উদাহরণ ম্যাম রয়েছে আর কি। তো যাই হোক, আরেকটি প্রশ্ন তোমাদের রয়েছে, সেটা আমি ম্যামকে করছি। তো ম্যাম, আমরা বছর খানিক ধরে কিন্তু শুনছি যে সিলেবাস চেঞ্জ হচ্ছে, সিলেবাস চেঞ্জ হচ্ছে, তো আদৌ কি সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো মানে কোনো লক্ষণ আছে, বা হবে কি সিলেবাস চেঞ্জ, বা এটা নিয়ে যদি আপনার কোনো
হ্যাঁ, যতদূর মানে আমি শুনেছি যে মানে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস গুলো চলে তাতে কিন্তু প্রায় 95% শিলমোহর পড়ে গেছে সিলেবাস চেঞ্জের। 2025 সাল থেকেও মানে একদম অ্যাবসলিউট তো বলা যায় না, কারণ পিএসসির ক্ষেত্রে এখন সমস্ত স্ট্রাকচার যেটা হচ্ছে একটু টাইম টু টাইম আনপ্রেডিক্টেবল ভাবেই চেঞ্জ হচ্ছে, কিন্তু 2025-এ ডেসক্রিপটিভ প্যাটার্নে ডব্লিউবিসিএস পরীক্ষা আসছে এটা ওই মোটামুটি 95% শিওর। এই মানসিকতা বা এইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে এগোনোই ভালো। তবে আমি একটা এখানে কথা বলি, স্টুডেন্টদের মধ্যে খুব একটা ভয় কাজ করে যে কারণ একটা সিলেবাসের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, আমরা যে এত বছর ধরে পড়লাম প্রিপেয়ার হলাম কি হবে। আমি একটা কথা বলি, যে যখনই সিলেবাস চেঞ্জ হয় একটা ডিকেডের পরে সব থেকে অ্যাডভান্টেজটা কোথায় হয়, সবাই একই লেভেলে চলে আসলো। যারা ভেটেরান থাকে, যারা সাপোজ 2 বছর 3 বছর 4 বছর ধরে পড়াশোনা করছে, তারা একটা প্যাটার্নে পড়াশোনা করছে, ঠিক তাদেরকেও কিন্তু ডেসক্রিপটিভের জন্য ইকুয়ালি লেখা লিখতে হবে। একটা স্টুডেন্ট যে সবে স্টার্ট করেছে, খুব সিনসিয়ার, খুব ডেডিকেটেডলি পড়াশোনা করছে, সেও একই ফ্রেম অফ প্রিপারেশন দিয়ে যাচ্ছে, এবং খুব এরকম প্রচুর নিদর্শন আছে ভেটেরানকে ছাপিয়ে কিন্তু নিউকামার চাকরিটা পেয়ে গেছে। কারণ আলটিমেটলি যখনই সিলেবাস পাল্টালো সবাই আমরা একই জায়গাতে চলে আসলাম, সবার স্টার্টিং পয়েন্ট আবার 0 ডেসক্রিপটিভ প্যাটার্নে। তাই এখানে একদমই ভয় পাওয়ার কিছু নেই, রাদার এটাকে অপরচুনিটি হিসেবে ভেবে আমার মনে হয় যে মানে একদম জি জান দিয়ে লড়ে একদম এই আমার নতুন প্যাটার্ন হচ্ছে, কি হয়েছে আমি তো প্যাটার্নটা বুঝতে পারছি, প্রিপেয়ার করে নেবো নিজেকে। আর সব থেকে বড় কথা ম্যাম আগেই কিন্তু বলে দিয়েছে এমসিকিউ পরে, আগে কিন্তু ডিটেলসে পড়তে হবে, আর যারা ডিটেলসে পড়বে তাদের এই জায়গাটা ধরতে অনেক সুবিধা হবে। তো এবছর তো হওয়ার সম্ভাবনা নেই, মানে প্রিলিমস তো আমাদের নরমালি হচ্ছে, তো এই বছরটা জান প্রাণ দিয়ে তো লড়ো, ঠিক আছে? তো এই বছরটা জান প্রাণ দিয়ে লড়ো, তাই পড়াশোনা শুরু করে দাও। তো ম্যামের কাছে আমি অনেকগুলো প্রশ্ন করলাম, অনেক প্রশ্ন করেছি, তো ম্যাম দুটো প্রশ্ন জাস্ট লাস্ট করবো আমি, যে যারা নতুন ডব্লিউবিসিএস প্রস্তুতি নিতে চাইছে তো তাদের জন্য যদি আপনি কিছু বলেন যে কিভাবে তারা স্টার্টিং করতে পারে। আচ্ছা, প্রথমত প্রিপারেশন 2 রকমের হয়, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে মেন্টাল। সবসময় কিন্তু এই গেমটা চলবে, আর এটা শুধু সার্ভিসের আগের প্রিপারেশন না, ঠিক সার্ভিস পাওয়ার পরেও সব সময় একটা প্রসিডিউরাল প্রিপারেশন, একটা মেন্টাল প্রিপারেশন। যারা একদম নতুন তাদের ক্ষেত্রে আমি বলবো, দেখো প্রসিডিউরাল প্রিপারেশনের ক্ষেত্রে তো তোমাদের এই ইনস্টিটিউট আছে, আড্ডা 247 আছে, তোমরা তো একটা গাইডেন্স পাচ্ছই মোটামুটি। আমার পক্ষ থেকে যেটুকু বলা সম্ভব ছিল বলেছি। আরো কিছু কয়েকটা টেকনিক্যাল জিনিস বলি, যেমন হচ্ছে এখন প্রচুর রিসোর্সেস, আমরা তো ডিজিটাল এরাতে রয়েছি, একটা ক্লিকে মানে জাস্ট ডব্লিউবিসিএস প্রিপারেশন দেখলে হয়তো 100টা ভিডিও এসে যাবে, প্রিপারেশন। জাস্ট মানে বিভ্রান্ত হয়ে যাবো না, লিমিট করো, নিজের কনজাম্পশনকে লিমিট করতে হবে। সেটা থিওরিটি যেটা তুমি বই থেকে পড়ছো সেই কনজাম্পশন বলো, তুমি ডিজিটালি কি দেখছো সেইটাতে, মানে আমি বলছি না যে তুমি দেখো আওয়ার্স তো আমাদের কনজিউম মানে লিমিট করতেই হবে, আমি বলছি কত জায়গাতে একটা কি দুটো ম্যাক্সিমাম চ্যানেল দেখো, যেটা তোমার মনে হচ্ছে ঠিকঠাক, যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা দেখো। সবাই 10 জনের কথা শুনো না, নিজের যে সত্তাটা আছে নিজেকে দেখো কোনটা আমার জন্য কমফোর্টেবল হচ্ছে। এই যে স্যার রুটিনের কথা জিজ্ঞাসা করলেন, রুটিনের কথাতেও আমি বলবো তুমি একটা মানে আইডিয়া পেলে এইভাবে একটা রুটিন করা যেতে পারে, কিন্তু কারোর কাছে হয়তো শুনলে যে সে পার ডে 5টা করে সাবজেক্ট পড়ছে, তোমার হয়তো খুব প্রেশার লাগছে, আমি তো পারছি না পড়তে, দরকার নেই, আমার যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি 3টেকে অ্যাকোমোডেট করতে পারছি টাইমে, আমি তাই পড়বো। কারণ আমি অযথা একটা ইরেশনাল এক্সপেকটেশন রাখলে কিন্তু কোনোদিনও সেখানে পৌঁছতে পারবো না। রেশনাল এক্সপেকটেশন ডব্লিউবিসিএস মানে অ্যাজ আ গোল যথেষ্ট রেশনাল গোল, যথেষ্ট পসিবল গোল। আমি নিজের উদাহরণ দিয়ে বলছি, কোনো মানে খুব পুরনো আমার অ্যাসপিরেশন থেকে না, একদম র্যান্ডম অ্যাসপিরেশন থেকে আমার শুরু করা, জাস্ট হয়তো একটা কি 1.5 বছরের একটা সিনসিয়ার হার্ড ওয়ার্কের রেজাল্ট এটা। তাহলে আমি যদি সেই হার্ড ওয়ার্কে পাই, তোমরাও সেই হার্ড ওয়ার্কে পাবে, কিন্তু আমি নিজের উপর ইরেশনাল কিছু চাপিয়ে দেবো না, তাহলে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো। প্রিপারেশন একাডেমিক হচ্ছে একটাই আমার সাজেশন থাকবে, সেটা হচ্ছে রিসোর্সকে লিমিট করা।
সেটা তুমি যদি অনলাইন রিসোর্স হয় সেটাও, অফলাইন যে বই পড়ছো সেটাও। এক একটা সাবজেক্টে 3-4টে করে বই পড়বো না, একটা কি দুটো ম্যাক্সিমাম এই রিসোর্সেস এর মধ্যে মানে সীমাবদ্ধ রাখবো নিজেকে, একটা বই। আমি ফর এক্সাম্পল বলছি, পলিটিতে আমরা জানি কম বেশি সবাই লক্ষ্মীকান্ত কম বেশি ফলো করে। লক্ষ্মীকান্তকে তুমি 50 বার পড়বে, লক্ষ্মীকান্ত 50 বার নতুন ইনফরমেশন অফার করবে। মানে আমি মনে করছি আমি দুবার পড়ার পরে যে হ্যাঁ আমি লক্ষ্মীকান্ত পড়া হয়ে গেছে, আর কি আছে। 50th টাইম পড়ো, দেখবে বিটুইন দ্য লাইনস আমি দুটো ইনফরমেশন তখন স্কিপ করে গেছিলাম, এই 50th টাইমে আবার বেরোচ্ছে। রিসোর্স লিমিট করো, নাম্বার অফ টাইমস একই বই পড়ো, একই বই রিভাইজ করো। যদি কোথাও থেকে তুমি অনলাইন সোর্স থেকে ফলো করছো ক্লাসেস, একটাতে স্টিক থাকো, মানে মাল্টিপল সোর্সে বিভ্রান্ত হয়েও না, এটাতে কিন্তু তুমি ওয়েস্ট অফ টাইম হবে। মেন্টাল প্রিপারেশনের মানে নতুন নিউ কামারদের জন্য আমার একটা অ্যাডভাইস, দেখো WBCSE একমাত্র অসাধারণ সার্ভিস এটা কিন্তু নয়, প্রচুর সার্ভিসেস আছে। আর প্রত্যেকটা সার্ভিসের একটা কথা আছে না, পৃথিবীতে নাই কোনো বিশুদ্ধ চাকরি, তেমন এমন কোনো চাকরি নেই যার কোনো প্রসপেক্ট বা কনসিকুয়েন্স নেই, সবকিছুর আছে। তুমি তোমার এফর্ট, এনার্জি, টাইম, এই যে আমি বন্ধু বান্ধবের সাথে রোজ সব অকেশনে বেরোতে পারছি না, সব সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পাচ্ছি না, এই যে স্যাক্রিফাইস গুলো করবে, কেন WBCS এর জন্য করবে? এই কেনটা তোমার মধ্যে যত তাড়াতাড়ি ক্লিয়ার হবে তত বেশি তোমার মধ্যে কিন্তু ইন্ট্রিনসিক মোটিভেশনটা জাগবে। মানে কেন আমি সমস্ত কিছু ছেড়ে এই চাকরিটাকে, এইটাই আমার চাই, কেন চাই, কিছু একটা কারণ থাকবে কেন চাই, এই কেনটা যদি তোমার মেন্টাল প্রিপারেশন। ম্যাম আরেকটি প্রশ্ন স্টুডেন্টের তরফ থেকে, সেটি হচ্ছে এটা তো যারা নতুন WBCS এ আসতে চাইছে, কিন্তু যারা মানে কন্টিনিউ WBCS দিচ্ছে কিন্তু কোনো না কোনো কারণে ফেলিওর হচ্ছে, মোটিভেশন হারিয়ে ফেলছে, বিভিন্ন কারণেই হোক, তো তাদের এই মুহূর্তে যদি আপনি কিছু সাজেস্টিভ কিছু বলেন, মানে তারা কিভাবে নিজেকে আবার সেই জায়গায় নিয়ে যাবে, সেটা যদি একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে বলেন। তাদের একটা জিনিস বলার যে এই যে ধরো 3 বার পরীক্ষা দেওয়া হলো কি 2 বার পরীক্ষা দেওয়া হলো, কোনো কারণে হয়তো সামান্য কিছুর জন্য আমি মানে মিস করে গেলাম, জাস্ট আমার টার্গেটটা মিস করে গেলাম, তখন নিজেকে এটাই বলার যে এই যে আমি এত দূর এগিয়ে এসেছি, আর 4টে পা, আর 5টা পা, আর একটু পুশ, হয়তো এই লাস্ট পুশটাই আমার গোল্ডেন পুশ, এইটা সবসময় নিজেকে বলার। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাকে প্রত্যেক দিন নিজেকে পুশ করতে হবে না। দেখো আমরা তো আলটিমেটলি হিউম্যান বিং, রোবট নই, তো সেই কারণে প্রপার ব্রেক দেওয়া নিজেকে খুব দরকার হলে তুমি 7 দিন একটা লং ব্রেক নাও, যে করে হোক, কারোর পক্ষে পসিবল হলে ভ্যাকেশনে যাও, বা কারোর পক্ষে পসিবল না হলে জাস্ট বাড়ির মানুষের সাথে সময় কাটাও, কিন্তু ব্রেক দাও এবং মানে 8th ডেতে ফুল রিচার্জ হয়ে ফিরে আসো। যখন মনে হচ্ছে আর হচ্ছে না, একটু ব্রেক দাও, একটু ব্রেক দিয়ে ভাবো, পড়াশোনা করতে হবে না, জাস্ট ভাবো যে আমি কেন এতগুলো বছর ধরে এটা যদি খাটলাম, সামান্য জন্য তো পিছিয়ে যাচ্ছি, আর কি দরকার, এইটা খুঁজে পেয়ে আর একটা লাস্ট পুশ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা জিনিস বলবো, যদি এরকমও হয় মানে আমি আলটিমেটলি দেওয়ার পরেও আমার এই জিনিসটা হলো না, সেক্ষেত্রেও আমি বলবো যে দ্যাট উইল নট বি দ্য এন্ড অফ ইউর লাইফ, এটা কিন্তু জীবনের শেষ নয়, আমার জন্য হয়তো আরো বেটার কোনো অপশন অপেক্ষা করছে। ওই যে কেনটা বললাম, যদি আমার কেন হয় আমি কি দেব, তখন তুমি খুঁজে নেবে প্ল্যান বিতে আমি আর কি থেকে এটা দিতে পারবো, কিন্তু সবার আগে হচ্ছে গোল্ডেন পুশটা, আমি যেন আমার 100% পুশটা দিয়ে ছাড়ি, 100% পুশ যেন থাকে। একদম, কোনো সময় আমরা দেখি না রাস্তা কিন্তু সমান, একদম, তুমি রাস্তায় গেলে বাম্পারও পাবে, খারাপ রাস্তাও পাবে, তো জীবনে যদি দুঃখই না থাকে তাহলে আনন্দের মজাটা পাওয়া যায়। ঠিক। তো ব্যর্থতা হচ্ছে আমাদের সাকসেসের মেন চাবিকাঠি। তো অবশ্যই তারা খুব ভালো করে পড়ো, আমরা তো রয়েছি, নতুন মাস থেকে নতুন আমরা ক্লাস নিয়ে আসছি, তোমরা দেখেছো ফ্রি ক্লাস প্রচুর রয়েছে, তো একটু ট্রাই করো, আমরা রয়েছি, ডিরেক্টলি আমাদের কল করে জানতে পারো কোনো যদি অসুবিধা হয়। তো এতক্ষণ গেল হচ্ছে তোমাদের প্রশ্ন, ঠিক আছে, এবার আমারও একটি প্রশ্ন আছে, প্রশ্নটা কিছুক্ষণ আগেই জানলো আমার, সেটা হচ্ছে ম্যাম খুব সুন্দরভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এত সুন্দরভাবে তোমাদের সঙ্গে তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলো। তো ম্যাম আমার প্রশ্ন এটা যে আপনি তো সিস্টেমে এত বড় পোস্টে রয়েছেন, তো সমস্যা তো আপনারও আসে, তো আপনি কিভাবে সেটাকে হ্যান্ডেল করেন?
মানে আপনি যে পোস্টে রয়েছেন সেটা সত্যি খুব ক্রিটিক্যাল পোস্ট, তো সেইটা কি করে সমস্যা হলে আপনি কি করে হ্যান্ডেল করেন? হ্যাঁ, সমস্যা সত্যি কথা বলতে যে প্রত্যেকটা সমস্যা তার নিজের মতো করে ইউনিক। এক একটা সমস্যার তো কিছু স্পেসিফিক সলিউশন থাকেই, সেটা এক একটা সমস্যা স্পেসিফিক। আর যেটা ওভারঅল মাইন্ডসেট সেটা হচ্ছে যে ওই আমার যে প্রিপারেশনটা না, এত ইম্পর্টেন্ট প্রিপারেশনটা, তো প্রিপারেশন ফেজ অ্যাডভার্সিটি কোশ্চেনকে হাই করে দেয়। মানে আমি দেখেছি যে প্রিপারেশনের সমস্যা, যে আমার পরীক্ষাটা কোনো কারণে হলো না বা এই মকটা আসানুরূপ হলো না, ওখানে তো একটা ভেঙে পড়া। ঠিক এই সমস্যাটা যখন সার্ভিসে আসছে একই রকম ফিলিংস ভিতরে, ওইটা একটু অ্যাডভার্সিটি কোশ্চেনটাকে হাই করে দেয়। আর নিজের যে সার্ভিস স্পেসিফিক যে সমস্যার ক্ষেত্রে একটা যে আমি খুব সেলফ টক করি, মানে আর চেষ্টা করি, আমি এমনিতে ডায়েরি কিচ্ছু লিখি না, কিন্তু যখন কোনো সমস্যা হয় বা যখন ইনডিসিশনে ভুগি, কিছুটা ডিসিশন নিতে হবে, একদম খাতা পেন নিয়ে আমি ফ্লো চার্ট করি যে আমার এই মুহূর্তে দুটো উপায়, যদি আমি এটা দিয়ে যাই তাহলে ফার্দার আর কি কি হতে পারে, এটা দিয়ে যদি যাই ফার্দার কি কি হতে পারে, একদম চোখের সামনে পিকচার ক্লিয়ার থাকে যে কোনটার কি কনসিকুয়েন্স হবে। এরকম দুটো সলিউশনের মধ্যে হতেই পারে যে দুটো সলিউশনেই বিপদ আছে, কিন্তু তখন আমাকে বেছে নিতে হয় কোনটাতে কম বিপদ। এটা আমরা মাথায় ভাবি, তো মাথার জিনিসটা যদি মানে একদম ফ্রন্টে থাকে পিকচার ওয়াইজ, জিনিসটাকে বুঝতে, জিনিসটাকে কিন্তু রিয়েলাইজ করতে অনেক সুবিধা হয়। আর আমার নিজের প্র্যাকটিস হচ্ছে ওই যে আপনাকে বললাম সেলফ টক করি, তো সেলফ টক করে ফলে আর নিজের একটা পিকচার বানাই। অনেক সময় সিনিয়রদের সাথে আলোচনা করি সার্ভিস রিলেটেড, কারণ এখনো পর্যন্ত আমার যে অফিসের সিনিয়ররা আছে তাদের প্রত্যেকের সাথে সম্পর্ক খুব ভালো। যখন তখন আবদার করে জিজ্ঞাসা করে নিতে পারি এটা কি করতে হবে, এটা আমাকে বলতেই হবে, এরকম করে। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস, এত কিছুর পরেও ভুল হবে না এরকম হতে পারে না। ভুল হবে, স্ট্রেস আসবে, এবং এই ভুল থেকে আলটিমেটলি পরের ভুলটাকে অ্যাভয়েড করা যাবে। কিন্তু পরের ভুলটা অ্যাভয়েড করতে গেলে একটা ছোটখাটো ভুল তো করতে হবে। ভুলটা যখন হয়ে গেল তখন অ্যাপ্রোচটা হচ্ছে ঠিক আছে, একসেপ্ট করে নেওয়া। সব থেকে বড় কথা একসেপ্টেন্স, যে হ্যাঁ আমার এই একটা সমস্যা হয়ে গেছে, আমার একটা ভুল হয়ে গেছে, আমি বুঝে নিলাম, এবার পরের বার থেকে আর হবে না, এই অ্যাটিটিউডটা। তো ম্যাম প্রচুর কথা বলে দিয়েছেন, এবং তোমাদের প্রশ্ন এবং আমার প্রশ্ন, তো ম্যামের এই যে ম্যাম এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে কথা বললেন বা এত প্রবলেম নিয়ে আলোচনা করলেন, তো সেখান থেকে যে কথাটি উঠে আসছে আমি একটু ছোট করে বলে দিই, ম্যাম সামনে রয়েছেন, ভুল হলে অবশ্যই বলবেন। তো সেটা হচ্ছে যারা ডাব্লিউবিসিএস এর জন্য সত্যি প্রস্তুতি বা চিন্তা ভাবনা করছো আমাদের ডাব্লিউবিসিএস হতেই হবে, তো সেই ক্ষেত্রে বলবো যে তোমরা একদম রুটিন ওয়াইজ পড়াশোনা শুরু করে দাও। নাম্বার 2, ঠিকঠাক মক টেস্ট দাও, খুব কম নোটস তৈরি করে পড়ো, মানে এত হিউজ পড়তে হবে না, খুব সাজেস্টিভ ওয়েতে আসো, তবে এমসিকিউ নয়, ডিটেল পড়ো, দেন এমসিকিউ প্যাটার্নে তুমি অলরেডি চলেই আসবে। এবং যারা দীর্ঘদিন ধরে ডাব্লিউবিসিএস দিচ্ছ, মানে 2-1 বছর দিয়েছো, কোনো কারণে কোয়ালিফাই করনি, তারা ওই জায়গা থেকে নিজেদের সরিয়ে এলো না, কারণ তোমরা অনেক পরিশ্রম করে সেই জায়গাটায় গেছো। তো হঠাৎ করে সরে আসা 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু সেই জায়গাটা পৌঁছানো কিন্তু অনেক দিনের ব্যাপার। তো এইভাবে নিজেকে তিলে তিলে তৈরি করো, সাকসেস তোমার হবেই। তো অসংখ্য ধন্যবাদ ম্যাম যে আমাদের সঙ্গে আপনি সময় দিয়েছেন, এবং পরবর্তীকালেও ম্যামকে আরো মানে আমরা অবশ্যই এখানে আনার চেষ্টা করবো আড্ডা 247 ডাব্লিউবিসিএস টপার চ্যানেলে। ম্যামের কাছ থেকে আরো অনেক নতুন প্রশ্ন আমরা করব যেগুলো তোমরা পাঠাবে, তাই অবশ্যই এই যে কমেন্ট সেকশনে তোমরা লিখে পাঠাও তোমরা আর ম্যামের কাছ থেকে কি কি জানতে চাও, কি কি প্রশ্ন তোমাদের রয়েছে, ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিয়ে তোমরা কি চিন্তা ভাবনা করছো, অবশ্যই সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর মনে রেখো, চ্যানেলে যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো মিস করো না, কারণ এই ক্লাসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেক মাসে তোমাদের জন্য নতুন নতুন রুটিন নিয়ে ক্লাস কিন্তু নিয়ে আসি, তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। টিম আড্ডা 247 কে অনেক ধন্যবাদ। সত্যি আমি প্রচুর কথা বলেছি, তাও মানে আমার লাস্ট একটাই কথা বলার, সেটা হচ্ছে একদম স্যার ঠিক বলেছেন, যারা যারা ডাব্লিউবিসিএস মনে করেছো যে আমাকে ডাব্লিউবিসিএস অফিসার হতেই হবে, মানে আমার আর কোনো প্ল্যান বি নেই, আমার আর কোনো অপশন নেই, এটাই আমার চাই, একদম ডু অর ডাই করে ঝাঁপিয়ে পড়ো, না পাওয়ার কোনো অপশনই নেই। এই যেটুকু এফর্ট বাকি সেটুকু
আইডেন্টিফাই করো, তোমাদের গাইডেন্স আছে, তোমরা স্যারেদের হেল্প নাও, স্যারেদের সাথে কথা বলো যে আমার কোথায় খামতি হচ্ছে, ফিগার আউট করে নাও, একদম সেটাতে আর কোনো রকম খামতি রেখো না। সবাইকে যারা যারা এটা শুনছো বা যারা যারা শুনবে দেখবে প্রত্যেককে লাইফের জন্য অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।